আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার শেখ হাসিনার প্রত্যর্পণ না প্রত্যাবর্তন, দুটা শব্দ এর আগেও আলোচনায় বলেছে, কোনোটাই কিন্তু মানে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চায় না, এটা হলো আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি। বাংলাদেশ প্রত্যর্পণ চায় না। বাংলাদেশ ভারতের কাছে যেটা দাবি জানিয়েছে, শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন না করেন। দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য ট্রুথ। উপরে চিৎকার চেঁচামেচি করতেছে বা তাকে প্রত্যর্পণ করতে হবে, প্রত্যর্পণ করতে হবে, কিন্তু ভেতরে কিন্তু আলোচনাটা হলো বা তিনি যেন প্রত্যাবর্তন না করেন। এই ডিসেম্বরের যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সরকার ভারতকে যার পণ্যায় রিকোয়েস্ট করতেছে শেখ হাসিনা যেন এই ধরনের কোনো উদ্যোগ না নেন। শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশকে প্রথমেই যখন প্রত্যর্পণের ব্যাপারটা এসছে, তখন প্রথমেই বাংলাদেশকে তাদের ইন্টারনাল চ্যানেলে, ব্যাক চ্যানেলে জানিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ভারতে বন্দী না। সো কোনো প্রত্যর্পণের ব্যাপার আসবে কোনো বন্দির প্রশ্নে, প্রত্যর্পণের ব্যাপার আসবে কোনো বন্দির প্রশ্নে। শেখ হাসিনা বন্দী না, এই জন্য শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারটা আলোচনারই বিষয় না। বাংলাদেশ যেটা চাইছে, উপরে উপরে প্রত্যর্পণের কথা চিৎকার চেঁচামেচি করতেছে, আমাদের খলিল সাহেব অমুক তমুক চিৎকার করতেছেন, অনেকে এক কাঠি স্বরে সরে অনুপ চেটিয়ার উদাহরণ দিচ্ছেন, কিন্তু কেউ একবার মনে করছেন না অনুপ চেটিয়া বাংলাদেশে কিন্তু বন্দী ছিলেন, শেখ হাসিনা ভারতে অতিথি। সো এখানে প্রত্যর্পণ কোন চুক্তি, প্রত্যর্পণের বিষয়টা যখনই বলে ওনার বিরুদ্ধে দণ্ড আছে আছে, তখন বলে যে আইনি ব্যাপারটা চলতেছে। তো এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে দিনের স্মৃতির মাধ্যমে, যেটা মোদির কাছে, যেটা সরাসরি ইনফর্ম করছে, যেটা বলা হচ্ছে যে তারেক রহমান তার একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজটা মোদির কাছে সরাসরি হস্তান্তর করেছেন দ্বিবেদী, সেটা হলো শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন না করেন, শেখ হাসিনা যেন দেশে না আসেন। শেখ হাসিনা দেশে আসলে তাদের সমস্যা। কি কি সমস্যা? এইটার পর সরাসরি তারা বলেছে শেখ হাসিনা যদি দেশে আছেন, তারা যে এক মাতৃ ক্ষমতায় আসছেন, তাদের ক্ষমতার ইয়েটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। কেমনে পড়ে যাবে? শেখ হাসিনার পুরো প্রক্রিয়াটা, যে আসার যে প্রক্রিয়াটা ঘোষণা করেছেন, এই পুরো প্রক্রিয়ার মধ্যেই সরকার মনে করে যে সরকারকে বেকায়দা ফেলার জন্য শেখ হাসিনা এই ধরনের উদ্যোগটা নিয়েছেন। আসলেই তো সত্য, শেখ হাসিনা তো দেশে আসতে চান, সরকার বেকায়দা পড়ুক না পড়ুক, উনি সত্য উদ্ঘাটনের জন্য উনি আসতে চান। শেখ হাসিনা দেশে আসতে চান সত্য প্রকাশ করার জন্য, যে তার সাথে কি করা হয়েছে, এখানে কি হয়েছে, এবং উনি বাংলাদেশে বিচারালয়ে কি রকম ফার্সিক্যাল কাজকর্ম হচ্ছে সেটা প্রমাণ করার জন্য শেখ হাসিনা এখানে আসছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। উনি প্রমাণ করতে চান বাংলাদেশে যে ওনার দলের জনপ্রিয়তা আছে, প্রমাণ করতে চান। উনি প্রমাণ করতে চান ওনার দলের প্রয়োজনীয়তা আছে এই বাংলাদেশে। উনি প্রমাণ করতে চান তার দলের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। তিনি প্রমাণ করতে চান তার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। তিনি প্রমাণ করতে চান বাংলাদেশের সকল নাগরিকের বিরুদ্ধে নাগরিকই আজকে বেকায়দায় পড়েছেন। তিনি প্রমাণ করতে চান বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থায় আছে। তিনি প্রমাণ করতে চান বাংলাদেশের বর্তমান সরকার ভালো চালাচ্ছেন না। তিনি প্রমাণ করতে চান যে বাংলাদেশ বর্তমান সরকারও অতীতের ইউনূস সরকারের মতো বিদ্বেষ পোষণ করে একটা একটা দলের প্রতি, তার প্রতি। তিনি এই সব জিনিসগুলো প্রমাণ করতে চান সারা দুনিয়ার কাছে, এটাই তো সত্য। এবং এইটাকেই তো সরকার ভয় পাচ্ছে, যে আসলে উনি যদি দেশে আসেন তাহলে তারা কি কি ফেস করবেন। প্রথমত হলো এয়ারপোর্টের ড্রামা। উনি যে দেশে আসেন, ওনার ফিরে আসা একটা ড্রামা, এয়ারপোর্টে একটা ড্রামা। আমি নাটকের কথা বলছি, শব্দটা ড্রামা মানে কি, এখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সারা দুনিয়া ওয়াচ করবে, দ্য ওয়ার্ল্ড উইল বি ওয়াচিং। প্লাস ওনার সাথে যারা আসবে তারা ওয়াচ করবে। কারা কারা আসবে সেটা কিন্তু সরকার বুঝতে পারতেছে এখন কারা কারা। আপনি অলরেডি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন আওয়ামী লীগের প্রবাসী নেতারা ইন্টারভিউতে বলছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন, কারা কারা আসবেন লিস্ট করছেন। আমি জানি যে 100 উপরে সাংবাদিক ইন্টারন্যাশনালি লিস্টেড হয়েছে। আমি এটা আমার জানা যে 100 উপরে সাংবাদিক সারা দুনিয়া থেকে লিস্টেড হয়েছেন শেখ হাসিনা সফর সঙ্গী হওয়ার জন্য। সারা দুনিয়া থেকে 100 উপরে জার্নালিস্ট, আইনজীবী লিস্টেড হয়েছেন শেখ হাসিনার সাথে আসবেন বলে। শেখ হাসিনা যে নিজস্ব ল ফার্ম, সেখান থেকে লোক আসবে। নিজস্ব ল ফার্ম বলতে ডাউটি চেম্বার্স, যে ইংল্যান্ড এবং আমেরিকা বেস যে ল ফার্ম, তার মামলাগুলো দেখার কথা, তারা আসবেন। হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর প্রতিনিধিরা লিস্ট করছেন যে তারা আসবেন।
আমি বুঝা যায় হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর প্রতিনিধিরা নাম লিস্ট করা আছেন, কারা তার সাথে আসবেন। সাংবাদিকদের 100-র উপরে সাংবাদিকের লিস্ট করা হয়েছে, আইনজীবীর লিস্ট করা হয়েছে, প্লাস প্রবাসী এই কিনা যে আওয়ামী লীগের নেতারা তাদের নিজেরা আয়োজন করছে, যেমন আমেরিকাতে অলরেডি তারা শপথ নিয়েছেন, তারা আসবেন। বিভিন্ন জায়গায় ইংল্যান্ডে অর্গানাইজড হচ্ছেন, তারা আসবেন। মানে এটা ইট উইল বি এ হিউজ কামব্যাক। এই হিউজ কামব্যাকটাকে তারেক সরকার সামাল দিতে পারবে না বলে মনে করেন। তারা আরো মনে করেন, যেটা তারেক সরকারের ভেতরে তারা আরো মনে করেন যে এই যে কামব্যাকটা হবে, এই যে এয়ারপোর্ট এইসব এগুলো সামাল দেওয়ার সাথে সাথে বাইরে যে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী যে বাইরে জড়ো হবে, বা কেউ বলে লাখ লাখ আসবে, কেউ বলে যে হাজার হাজারই 50,000-ই আসুক, এইটাকে সামাল দেওয়া, এই জনস্রোতকে সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। এই জিনিসগুলো সাথে সাথে ইন্টারন্যাশনাল চাপ থাকবে শেখ হাসিনার প্রতি যথাযথ ব্যবহার করা, যথাযথ তাকে মর্যাদা দেওয়া, যথাযথভাবে তার সেফটি নিশ্চিত করা। এগুলো কোনোটাই করার জন্য তারেক সরকার প্রস্তুত না। এগুলো নিশ্চিত করার ক্ষেত্রে তারেক সরকার প্রস্তুত না। শেখ হাসিনা সিকিউরিটি, শেখ হাসিনাকে আদালতে করা, আদালত যে শেখ হাসিনা যাবেন সেই আদালতে তার জন্য সবকিছু ব্যবস্থা করা, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা, এই সবকিছু মেলাই কিন্তু সরকার সব বাইরে এবং ভেতরে হ্যান্ডেল করার মতো অবস্থায় নাই। কারণ দেশের ভিতরে যে সংকটগুলি চলছে সেগুলোই তারা সমাধান করতে পারছে না। সেখানে শেখ হাসিনা যদি আসেন, সেটা একটা অতিরিক্ত চাপ তাদের উপরে পড়বে। দুটো জিনিস তারা কিন্তু সরকারের আইডেন্টিফাই করছে। একটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরে ড্রামা এয়ারপোর্টের বাইরে ড্রামা। এরপরে সরকারের যে জিনিস, সরকারের নীতি নির্ধারক মহল যেটা মনে করেন, সেটা হলো কান্ট্রি ওয়াইড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মসমর্পণ করলে এই কোর্টগুলি সামাল দিতে পারবেন না, এবং কান্ট্রি ওয়াইড যে আওয়ামী লীগের যাদেরকে বিরুদ্ধে মামলা আছে তারা যে তাদেরকে যে তাদের নিরাপত্তার সাথে তাদেরকে যে কোর্টের বাইরে তাদেরকে যে জেলখানায়, সেই জেলখানার পর্যাপ্ত ব্যবস্থা তাদের কাছে নাই। তারা যে পয়েন্টগুলো বলছেন সেটা হলো এই টোটালটাই যখন তার প্রত্যাবর্তন প্রক্রিয়াটা শেষ হবে, তিনি যখন কোর্টে যাবেন, কোর্ট হয়ে যাবে আওয়ামী লীগের চেম্বার। একদম ক্যাটেগরিক্যালি ওরা মনে করছে যে আওয়ামী লীগের অফিস আর ইয়েতে থাকবে না, ধানমন্ডির ওই অফিসও থাকবে না, আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু অ্যাভিনিউর ওই অফিসে থাকবে না। আওয়ামী লীগের অফিস হয়ে যাবে হলো যেখানেই ওনার বিচার হবে সেই আদালতটাই হলো আওয়ামী লীগের অফিস হয়ে যাবে। সেটাকে সরকার সামাল দিতে পারবে? সুপ্রিম কোর্ট আওয়ামী লীগের অফিস হয়ে যাবে। কারণ ট্রাইব্যুনালে যদি ওনাকে প্রডিউস করে, যেহেতু ট্রাইব্যুনাল অলরেডি ওনার রায় দিয়ে দিয়েছেন, তিনি ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করবেন সুপ্রিম কোর্টে। কোনভাবে চ্যালেঞ্জ করবেন? দুইটা চ্যালেঞ্জ আসবে। এগুলো সবকিছু কিন্তু সরকার জানে আর কি। শেখ হাসিনার আইনজীবীরা কি কি করতে যাচ্ছেন, শেখ হাসিনার আইনজীবীরা দুইটা প্রক্রিয়াতে যাচ্ছেন। একটা হলো যে রায়টা হয়েছে এটাকে চ্যালেঞ্জ করার রায়, মানে যে মামলায় রায় হয়েছে, যে মামলাগুলিকে চ্যালেঞ্জ করা, যে এই আদালতে এই মামলা আদৌ চলবে কিনা, আমাদের সুপ্রিম কোর্টে এটা চ্যালেঞ্জ করা হবে। যে তাকে যে করা হয়েছে, যে যেভাবে তাকে যে আদালতগুলো করছে, সে আদালতের সক্ষমতা এই আদালতের আওতায় এই মামলাগুলো আছে কিনা, এটা চ্যালেঞ্জ হবে। 2 নম্বর হবে যে বিচার প্রক্রিয়া যেটা হয়েছে, তার অ্যাবসেন্সিয়া বিচার যেটা হলো, তার অনুপস্থিত যে বিচারটা হয়েছে, সেই বিচারটা আদৌ যুক্তিসঙ্গত কিনা। সো এটাও চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জটা করে রিট্রায়ালের দাবি করা হবে, মানে পুনরায় বিচারের দাবি করা হবে, পুনরায় ট্রায়ালের দাবি করা হবে। সো দুইটা। 3 নম্বর হলো যদি এই দুটাতে ওনারা হেরে যান, অনলি দেন তখন সুপ্রিম কোর্টে। কিন্তু পুরো প্রক্রিয়াটা এই সমস্ত কিছু কিন্তু কোনো আইসিটিতে হচ্ছে না। আইসিটিতে উনি যা হাজির হয়ে এগুলো কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে না। ওনার এই মামলাগুলো চ্যালেঞ্জ হবে হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এই আইসিটি কোর্টের আদৌ ক্ষমতা আছে কিনা শেখ হাসিনার এই মামলাটা করার, এটা চ্যালেঞ্জ হবে। এবং এই আইসিটিতে যে রায় দেওয়া হয়েছে সেই ট্রায়ালটা যথেষ্ট, ট্রায়ালটা ঠিক হয়েছে কিনা সেটার হবে, বিচার করা হবে। মানে এটা আদৌ এই বিচারটা ঠিক হয়েছে কিনা, সেটা রিট্রায়াল করা উচিত কিনা, এটা সুপ্রিম কোর্টে হবে, ফাইট হবে। অনলি দেন এটা একটা লম্বা প্রক্রিয়া হতে পারে। যেমন ধরেন এগুলা শেখ হাসিনা আসার পরে, ওনাকে জেলে রাখার পর হয়তো এগুলো কোনোদিন, যতদিন সরকার নিয়ন্ত্রণ আনতে হয় ততদিন এটা মধ্যে থাকবে, ডাকেই পড়ে থাকবে। কিন্তু ততদিন কি হবে? ততদিন হবে তার আইনজীবীরা কিন্তু সেটাকে, এই সুপ্রিম কোর্ট কিন্তু সবসময় আওয়ামী লীগের অফিসে পরিণত হবে। আর যদি ট্রায়ালে যায় তাহলে তো এটা মোটামুটি ধরতে পারেন যে প্রতিদিন আওয়ামী লীগ প্রেসকে ফেস করবে, প্রতিদিন আওয়ামী লীগ প্রেসে কথা বলবে, এবং সেটা আন্তর্জাতিক খবরে পরিণত হবে। শেখ হাসিনার পুরো বিচার প্রক্রিয়াটা কিন্তু আন্তর্জাতিক খবর পরিণত হবে।
তো এখানে কয়েকটা ঘটনা সরকারের জন্য ভীতিকর অবস্থা দাঁড়িয়েছে। একটা হলো তার আগমনের যেই ঢেউটা, ওইটা ওনারা সামাল দিতে পারবেন কিনা, তার নিরাপত্তার ব্যাপারটা সেটা ওনারা কিভাবে দেখবেন। 3 নম্বর হলো ওনার যে ট্রায়াল প্রক্রিয়া, আদালতে ওনাকে সুযোগ করে দেওয়া, আদালতের মাধ্যমে উনি বিচারের সুযোগ সুবিধা করে দেওয়া। 4 নম্বর হলো পুরো বিচার প্রক্রিয়াটা চলে যাবে, পুরা বাংলাদেশের দৃষ্টি চলে যাবে হলো শেখ হাসিনা এবং আদালতের প্রতি, সরকার এবং এর মাধ্যমে আওয়ামী লীগ রিভাইভ হয়ে যাওয়া, আওয়ামী লীগ প্রকাশ্য হয়ে যাবে। আওয়ামী লীগের যতই নিষিদ্ধ করেন, সবাই যখন আদালতে এসে হাজির হবে তখন তো আওয়ামী লীগ প্রাসঙ্গিক শুধু না, ওই নেতাগুলি যার যার এলাকায় প্রাসঙ্গিক হয়ে যাবে। সো তারা এই আওয়ামী লীগের এত বড় অল অফ এ সাডেন এত বড় রিভাইভাল হজম করতে পারবেন কিনা, দে আর ভয় পাচ্ছেন, তারা অ্যাফ্রেড অফ দিস সিচুয়েশন। কারণ তারা এই কামব্যাকটাকে মনে করছেন যে আওয়ামী লীগের কামব্যাক। সো এই আওয়ামী লীগের কামব্যাকটা এত দ্রুত ওনারা চান না, যে কারণে ওনারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা বলে প্রত্যাবর্তনটা ঠেকানোর জন্য ওনারা চেষ্টা করছেন। প্রত্যর্পণের কথা কেন বলছেন? কারণ প্রত্যর্পণ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রত্যর্পণ কিন্তু একদিনের প্রক্রিয়া না, কারণ যে কাগজপত্রগুলো দিয়েছে সেটা ভারতের আইনজীবী আদালতের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায়। এই পরিস্থিতি, এই রায়ের পরেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায়, এটা আগে প্রুফ করতে হবে। দ্যাট ইজ এ লং প্রসেস। অনুপ চেটিয়ারটাও কিন্তু লং প্রসেস ছিল, কিন্তু অনুপ চেটিয়া ছিল বন্দী, সেই জন্য লং প্রসেস চাইতে কিছুটা শর্ট করা গেছে। কিন্তু শেখ হাসিনাটা তো তা না, শেখ হাসিনা মোটেও বন্দী না, শেখ হাসিনা ভারতে অতিথি। তো সেই ক্ষেত্রে যে অতিথির যে বিরুদ্ধে যে প্রত্যর্পণ করতে হলে অতিথিকে অ্যারেস্ট করতে হবে, ভারত সরকার কি সেটা করবে? সেটা করতে গেলে তাদের আইনি লাগবে, সর্বদলের সম্মতি লাগবে, বিজেপি গভর্নমেন্ট এবং বিজেপি অ্যাজ এ পার্টি, বিজেপি অ্যাজ এ গভর্নমেন্ট এখানে বেকায়দা অবস্থায় থাকবে। সো ইট উইল বি এ লং প্রসেস। সবাই একটা লং প্রসেসের দিকে এখন ঠেলে দিচ্ছে, এই প্রত্যর্পণের কথা বলে লং প্রসেসের দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা, যা শেখ হাসিনা যেন দ্রুত দেশে ফেরত আসতে না পারে। দে ডোন্ট ওয়ান্ট শেখ হাসিনা অন বাংলাদেশ সয়েল। এই জন্যই টোটাল যত নাটক করা হচ্ছে। তাদের নাটকটা হইল এখন আসেন শুধুমাত্র তো এইটা একটা করা, আরেক কতগুলি জিনিস করছেন এই শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে হয়ে যাবে। সেটা কি? শেখ হাসিনা অলরেডি বলছেন যে এই সরকারের যে প্রক্রিয়া নির্বাচন আছে সেই নির্বাচন প্রক্রিয়াটা বৈধ না। কেন বৈধ না? কারণ আগের সরকার যেটা এসছে সেটা বৈধ সরকার। লেজিটিমেসি কোশ্চেন কিন্তু এই সরকারের সংক্রান্ত, যে আগের সরকারের অধীনে যেহেতু নির্বাচনের যেটা লেজিটিমেট গভর্নমেন্টটা, এটাও কিন্তু আদালতে যাবে। যে শেখ হাসিনার আইনজীবীদের একটি দল এখন প্রস্তুতি নিচ্ছেন যে ইউনূস সরকারের যে রেজিমটা আছে এটাকে চ্যালেঞ্জ করা, যে এই রেজিমটা আদৌ ঠিক ছিল না। চারিদিক থেকে কিন্তু সমস্যা সামনে আসছে তারেক রহমানের গভর্নমেন্টের উপরে, যে ইউনূসের সরকার লেজিটিমেট গভর্নমেন্ট ছিল কিনা এটা চ্যালেঞ্জ করা হবে। যদি এটা চ্যালেঞ্জ করা হয় সেটাও কিন্তু একটা শুনানির প্রশ্ন আসে দাঁড়াবে, এবং সেই শুনানির প্রশ্ন আসে মানে পরবর্তী যে গভর্নমেন্ট, তারেক রহমানের গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে কিন্তু কোশ্চেন উঠবে, আলোচনা হবে। সো দ্য গভর্নমেন্ট উইল ইন মেন্টাল ট্রাভেল, যে আমাদের লেজিটিমেসি নিয়ে আলোচনা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা তো আমি যেটা বলছি সেটা হলো যে দ্য ওয়ার্ল্ড উইল বি ফলোইং। এটা হলো সবচেয়ে বড় এম্বারাসিং ফর দিস গভর্নমেন্ট। দ্য ওয়ার্ল্ড উইল বি ফলোইং। তারা কি করছে, তাদের বিরুদ্ধে তাদের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন হচ্ছে, শেখ হাসিনার কে সঠিকভাবে বিচার করা হয়েছে না এটা প্রশ্ন আসবে, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা চলছে এটা সঠিকভাবে চলতেছে কিনা এইটা নিয়ে কোশ্চেন আসবে, শেখ হাসিনার নিরাপত্তা ঠিক মতো দেখা হচ্ছে না এইটা নিয়ে সরকার সবসময় ইয়েতে থাকবে, নজরদারিতে থাকবে, শেখ হাসিনার প্রতি কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা সরকার সবসময়, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এটা টোটালি ফলো করবে। ইন্টারন্যাশনাল জাস্টিস সিস্টেম যেটা হলো যারা ইয়েরা আসবেন, আইনজীবীরা আসবেন, তারা এই জিনিসটা দেখবেন, সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেগুলো সবসময় নজরদারি দেন। সো এর ফলে যেই জিনিসগুলো আসতেছে আমি একটা একটা করে আপনাদেরকে পয়েন্ট আউট করি, যেটা সরকার ফেস করতে চায় না। এক, তাদের লেজিটিমেসি কোশ্চেন হোক তারা ফেস করতে চায় না। সারা দুনিয়া তাদের দিকে নজর দিয়ে রাখুক, চোখ বড় বড় করে দেখবে যে কি করতেছে এই সরকার, তারেক রহমান কি করতেছে, কোনটার সময় প্রত্যেকটা জিনিসই অ্যাকশন অ্যান্ড রিয়াকশনের ব্যাপার, এই নজরদারি এড়াইতে চায় তারা। এই আওয়ামী লীগের রিভাইভালের মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এবং সেই পরিস্থিতি তারা ভয় পান এবং এইটা তারা ফেস করতে চান না। তারা শেখ হাসিনার সাপোর্টাররা এখন ওনারা অনুপস্থিত, তারাও অনুপস্থিত মাঠে, কিন্তু তারা সারফেসে আসবে, তারা সবসময় আসবে, কত আপনি অ্যারেস্ট করবেন, এই জিনিসটা ওনারা ফেস করতে চান না। তারপরে এই যে আত্মসমর্পণ হলে তারা কিভাবে ফেস করবেন এটা তারা ফেস করতে চান না। এবং অ্যাজ এ হোল
যে বিএনপি যার 30 বছর ধরে যারা দুইটা দল বিএনপি এবং আওয়ামী লীগ যে লাইব্রেরির মধ্যে আছে সেটা পলিটিক্যাল লাইব্রেরি ছিল, এখন এটা হয়ে যাবে শত্রুতাপূর্ণ, একেবারে টোটাল। একদিনের যেটা ছিল হয়তো রাজনৈতিক শত্রুতা ছিল, কিন্তু এখন মাঠের শত্রুতায় পরিণত হবে। কারণ আওয়ামী লীগের কর্মীরা যখন সাহস নিয়ে মাঠে নামবে, বিএনপি কর্মীদের সাথে মারামারিটা হবে। একটা বড় ধরনের টার্ময়েলের শঙ্কা করছে বিএনপি সরকার। প্লাস তো আপনি সামাজিক পরিবেশ পরিস্থিতি, গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি এইসব নিয়েতেও প্রবলেমে পড়েই আছে গভর্নমেন্ট। তারপরে গভর্নমেন্ট মনেই করছে আরো বড় বড় জিনিস, গভর্নমেন্ট মনে করছে তাদের হাত থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ, তাদের অনেক কিছুর উপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হতে পারে। এই আওয়ামী লীগের সর্বোচ্চ যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে আসবে, তখন ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হতে পারে, এবং সেই ল অ্যান্ড অর্ডার আবার তার নিয়ন্ত্রণ করার মতো শক্তি পুলিশের নাই। সেক্ষেত্রে আবার আর্মিকে ডেকে আনতে হবে। আর্মি যখনই মাঠে আসবে, তখন তো আর্মি আবার একটা ক্ষমতার একটা স্তম্ভে পরিণত হবে তারেক রহমান। সেটা তারেক রহমান সরকার চায় কিনা, এটা চায় না, সোজা সবটা কথা। প্রথমত আরেকটা জিনিস হলো যে জিনিসটা বললাম যে হ্যাঁ, গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ গভর্নমেন্টের হাত থেকে হতে পারে। সেখানে হলো আপনারা জানেন পুলিশের প্রতি তাদের আস্থা এতটাই কম গভর্নমেন্টের, মানে আপনি প্রতিদিন পুলিশকে কিন্তু করা হচ্ছে, মানে হয় ছাড়াই করতেছে, নাহলে ট্রান্সফার করেন, আজকে এখানে, কালকে ওইখানে, পরশু ওখানে, মানে কোনো পুলিশকে কিন্তু বিশ্বাসে নিতে পারছেন না। সো পুলিশ বাহিনীর মধ্যে একদম পুলিশের উপর অত্যাচার করা হয়েছে, পুলিশকে হত্যাকাণ্ড করা হয়েছে। সো পুলিশ বাহিনী শেখ হাসিনার উপস্থিতি ওরকম একটা টার্ময়েলের সময় কোন ভূমিকায় যায়? তারা কি বিএনপি দমনের দিকে চলে যায়? বিএনপি কর্মীদেরকে উপরে তারা অত্যাচার শুরু করে? তারা কি জামাতের উপরে অত্যাচার শুরু করে? তারা কি এই মৌলবাদীদের ধরে পিটানো শুরু করে কিনা? এইটা নিয়ে তাদের হইতেছে। এবং একই সঙ্গে তারা মনে করে যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে স্প্লিট হয়ে যেতে পারে দুইটা ধরনের, এবং এই ক্ষেত্রে পুলিশ বাহিনীটা পুরো একটা মানে মানে আমি স্থবির বাহিনীতে পরিণত হতে পারে, ইনঅ্যাক্টিভ বাহিনীতে পরিণত হতে পারে। সবচেয়ে বড় ভয় হলো সরকারের, তারা আরেকটা জিনিস যে 15 বছর প্লাস 2 বছর হলো ওই কেয়ারটেকারের সময়, এই সময়ের মধ্যে যে আর্মিটা আছে, সেই আর্মিটা ওই সময়ের মধ্যে গড়ে উঠছে। এই সময়ের মধ্যে যারা কমান্ডে আছে, এরা কিন্তু এই 17 বছর সময়ের প্রোডাক্ট। সবাই শেখ হাসিনা বিরোধী না, সবাই যেহেতু শেখ হাসিনা বিরোধী না, আবারও যদি আর্মিকে কল করা হয় মাঠে, সেই সময় আর্মি কি রাইটলি বা আর্মি কি অ্যাজ এ হোল এই সরকারকে সমর্থন দিয়ে এই সরকারের করার জন্য, এই সরকারকে রক্ষা করার জন্য মাঠে থাকবে? আর্মিতে স্প্লিট। এবং সরকারের সবচেয়ে বড় ভয় সেটা অ্যাডমিনিস্ট্রেশন স্প্লিট হয়ে যাবে। কারণ সরকারের মধ্যে এই আলোচনাটা স্পষ্ট যে তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন কথাবার্তায় এবং বিভিন্ন মন্ত্রী কথাবার্তায় হয় যে প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নাই এখন পর্যন্ত, তারা গ্রিপে নিতে পারেন নাই। তো শেখ হাসিনা উপস্থিত সেই প্রশাসন কিন্তু যে কোনো সময় যদি শেখ হাসিনার পক্ষের দিকে বা শেখ হাসিনার দিকে একটা অংশ চলে যায়, তাহলে কিন্তু প্রশাসনিক অস্থিতিশীলতা, প্রশাসন হয়ে পড়বে। স্প্লিট হওয়া মানে কি একটা প্রশাসন ভেঙে পড়ে। এক পক্ষ যদি শেখ হাসিনার পক্ষ নিয়ে ফেলে, তখন কিন্তু মুখোমুখি হয়ে দাঁড়াতে পারে। পুলিশ একদিকে যে কোনো সময় ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বা পুলিশ ভাগ হয়ে যেতে পারে। আর্মির মধ্যেও কিন্তু একটা ধরনের স্প্লিট হতে পারে যে শেখ হাসিনার সময় তো তারা বড় বড় পদে আসছে, তাদের সবাই কাউকে কি সরানো ছড়িয়েছে? কেউ 2-1 ছাড়া, ওর 2-4 ছাড়া কাউকে সরানো যায়নি, কেউ সরে নেই, সবাই ঠিকঠাক মতো আছে। তো শেখ হাসিনার উপস্থিত যারা এখন ফিল করতেছেন যে বাংলাদেশে একটা বড় ধরনের জঙ্গি অ্যাটাক হয়েছে, বাংলাদেশ জঙ্গিদের বিচরণ স্থল হচ্ছে, যেই আর্মি অফিসাররা মনে করেন, তারা কি চুপ থাকবেন? এটা মনে করেন সরকারের মধ্যে এই ভীতিটাও আছে। সো রাইভালরি এমং দি ফোর্সেস এর ভেতরে রাইভালরিটা একটা পক্ষ আরেকটা পক্ষে একটা অস্থিতিশীল শুধু না, পুরো একটা বিশৃঙ্খল বাংলাদেশে পরিণত করতে পারে। এই ভয় থেকেই সরকার কিন্তু তাদের এই অ্যাসেসমেন্টে তাদেরকে গোয়েন্দা থেকে দেওয়া হয়েছে, এনএসআই রিপোর্ট দিয়েছে, পুলিশ রিপোর্ট দিয়েছে। মাঠ পর্যায়ে বিএনপি যে অত্যাচার নির্যাতন করে ফেলছে, তাতে কিন্তু মাঠ পর্যায়ে তারা বেকায়দা অবস্থা আছে। মানে এদেরকে রক্ষা করা কঠিন হবে যদি আওয়ামী লীগ ব্যাক করে। এটা কিন্তু পুলিশের রিপোর্টই আছে যে পুলিশ স্প্লিট হইতে পারে। আর যদি পুলিশ স্প্লিট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তো পুরা দুইটা পুলিশ বাহিনী একে অপরের সাথে ফাইট করবে, এবং এক পক্ষ আওয়ামী লীগের পক্ষ নিয়ে নিতে পারে, এক পক্ষ বিএনপির পক্ষ নিতে পারে। এবং সারা বাংলাদেশে তার মনে করে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে তাদের সংগঠিত হওয়ার সুযোগ পায়, তাহলে কিন্তু তারা প্রতিশোধ নেওয়া শুরু করতে পারে। এই প্রতিশোধ নেওয়া শুরু করলে সেটা ফেস করতে পারবে কিনা সরকার, সেটা সরকারের মধ্যে একটা দ্বিধা না, শুধু ভীতি কাজ করছে। আর আর্মির স্প্লিট, এটা তো ডেঞ্জারাস, একটা দেশের নিরাপত্তার জন্য ডেঞ্জারাস।
কারণ আর্মিতে স্প্লিট হতে বাধ্য এই জন্য যে আর্মিতে এখন যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন প্রত্যেকে কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টের প্রোডাক্ট। মেবি একজন ওয়াকার শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ভূমিকা রাখে, কিন্তু এজ এ হোল আর্মি কি করেছে? আমি শুনেছি কিছুদিন আগে একজন আর্মি অফিসার বলছেন যে আমরা এই আর্মি কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে গেছে যে সৈনিকরা ফিল করতেছেন তাদেরকে জনগণ নেতা মনে করে। তো আর্মি তো সৈনিকই চালায় না, আর্মি তো অফিসাররা চালায়, সৈনিকরা অফিসারদের নিয়ন্ত্রণে চালান। সেই সৈনিকরা সিপাহী জনতা বিপ্লবের কথা তাদের স্মরণে আসছে, এবং সিপাহী জনতা বিপ্লবের কথা যে সিপাহী জনতা বিপ্লবের সময় জনগণ তাদের ট্রাকে উঠে গেছে, তাদের ট্যাঙ্কে উঠে গেছে। এবারও আর্মিরা এরকম জনগণ যখন তাদের ট্যাঙ্কে উঠে গেছে তার সাথে একাত্ম ফিল করছে। কোন আর্মি একাত্ম ফিল করেছে? ওই আর্মিটা, যে আর্মিটা হলো যারা মাঠে আপনি ট্যাঙ্ক নিয়ে বা এপিসি নিয়ে পাঠাইছেন তারা হয়তো একাত্ম হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল টোটাল আর্মি অ্যাডমিনিস্ট্রেশন যেটা আর্মির আসলে মূল কমান্ডার্স একদম তলা পর্যন্ত, প্লাটুন পর্যন্ত যে কমান্ডারটা থাকে বা ডেপুটি কমান্ডার থাকে, 2IC তাদের বলে, তারা কি এই এরকম একাত্ম ফিল করেছে? আচ্ছা, এইটা বলার চেষ্টা করা হয় যে 7ই নভেম্বরের মতো নাকি আর্মি ফিল করেছে যে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরেকটা মানে বড় ধরনের প্রচারণা আর্মির ভিতরে যে আর্মি এখন যে সিপাহী জনতা, 7ই নভেম্বরে যে সিপাহী জনতা ভাই ভাই এই প্রচার চলতেছে, তো সেনাবাহিনীর অফিসাররা বুঝতে পারছে না এটা তাদের বিরুদ্ধে প্রচার হচ্ছে। টেলিভিশন টক শোতে বলা হচ্ছে সিপাহী জনতা ভাই ভাই যে মনোভাবটা 7ই নভেম্বর 1975 হয়েছে, সেই ধরনের ফিলিংস কিন্তু আর্মির মধ্যে নাকি এই 5ই আগস্ট 4ই আগস্ট নাকি আর্মির মধ্যে এই ফিলিংসটা হয়েছে। এই কথাটা প্রচার হচ্ছে, সেনাবাহিনীর অফিসাররা এটা দেখছেন না। যদি দেখেন তাহলে কি এই এজ এ হোল মানে ওয়াকারুজ্জামান তার টোটাল কমান্ড স্ট্রাকচার কি এক রাখতে পারবেন? যেখানে সেনা কর্মকর্তারা ফিল করেন যে তাদের সম্পর্কে এই আলোচনা হচ্ছে যে সেনা পুলিশ জনতা ভাই ভাই, কিন্তু পুলিশ জনতা ভাই ভাইয়ের পরের স্লোগানটা তো ডেঞ্জারাস, সিপাহী জনতা অফিসারের কল্লা চাই। এই যে কথাগুলো বলে সে ওই সিপাহী জনতা ভাই ভাইয়ের সাথে তো ওই স্লোগানটা ছিল। তো এই স্লোগানের কথা কি আর্মি অফিসাররা টের পাচ্ছে না? সো দ্যার উইল বি আ বিগ স্প্লিট। আর্মি অফিসাররা কিন্তু তখন কোন দিকে অবস্থান নেয় এটা কিন্তু কেউ বলতে পারে না। যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে যেখানে এই সরকারের কনস্টিটিউশনাল লিগেসি নিয়ে কোশ্চেন হতে পারে, এই সরকারের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন হতে পারে, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পারে না কোশ্চেন আসতে পারে, এই সরকারের উপরে ইন্টারন্যাশনাল মিডিয়া একটা ওয়াচ করতে থাকবে, এটা অবস্থায় ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন ওয়াচ করতে থাকবে, এরকম একটা সিচুয়েশনে সরকার ফেস করতে চায় না। এই জন্যই দীনেশ ত্রিবেদীর মাধ্যমে আকুতি জানানো হয়েছে শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন না করেন। প্রত্যর্পণ একটা ভুয়া বিষয়, প্রত্যর্পণ শব্দটা বলে হাইপ তোলা হচ্ছে, প্রত্যর্পণ বলে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রত্যর্পণ কোনোভাবেই সম্ভব নাই, সরকার জানে, কারণ প্রত্যর্পণ শব্দটার সাথে শেখ হাসিনার বন্দিত্বের সম্পর্ক হতে হবে। শেখ হাসিনা ভারতে বন্দী না। সো এই প্রত্যর্পণ একটা হাইপ, প্রত্যর্পণ একটা ধোঁয়াশা, প্রত্যর্পণ একটা ধোঁকাবাজি। আমি একদম জেনে শুনে ফরেন মিনিস্ট্রি থেকে জেনে শুনে ডিফেন্সের ইয়েদের ক্ষেত্রে যে প্রত্যর্পণ সম্ভব না এটা জেনে শুনে সরকার এই কথাগুলো বলে। আসলে সরকার ভারত সরকার কাছে নিবেদন জানাচ্ছে, আবেদন জানাচ্ছে যে কোনোভাবে যেন শেখ হাসিনা না আসে। এই জন্য সরকার এরকম চিৎকার করেন যে শেখ হাসিনা প্রকাশ্যে আসলে যখন এরকম পরিস্থিতি তৈরি হয়, আর শেখ হাসিনা আসলে বাংলাদেশে কি হবে? কোথাকার সে লন্ডনের একটা অনুষ্ঠানে উনি কথা বলেছেন, তাতেই বাংলাদেশের কাপাকাপি অবস্থা। তারেক রহমান নিজের লাইভে থেকে শেখ হাসিনার বক্তব্য শুনেছে। মানে কতটা ভীতি কাজ করলে এই কাজটা করেন, যেখানে একজনকে গুনতেই চান না। আবারও বলছি, সরকারের প্রত্যর্পণের যে চিৎকার চেঁচাবাজি এটা ধোকাবাজি, জনগণকে ধোকা দিচ্ছে, দলীয় নেতাকর্মীদের ধোকা দিচ্ছে, এবং টকশোর মধ্যে এইটাকে একটা হাইপ তৈরি করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমি আজকেও কয়েকটা টকশো দেখলাম, চরম শেখ হাসিনা বিরোধী একজন, তার নাম আমি উচ্চারণ করবো না, আমার দরকার নেই। তিনি বলছেন একজন প্রখ্যাত কবি আছেন, একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন, এমন